যেই প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি মানবাধিকার বিষয়ক একটা অনুষ্ঠানে আপনি একটা বক্তব্য দিয়েছেন। সেখানে মানে আমরা খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলমকে বলতে শুনেছি যে বাংলাদেশে মানবাধিকার প্রতিবেদনের একটা বড় সমস্যা হলো পত্রিকাগুলোর রিপোর্টের উপর নির্ভর করা। আপনি তারপরে ব্যস্ততার জন্য চলে গেছেন বটে, কিন্তু আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আরেকজন মানে আমি বলবো যে মানবাধিকার মানে বেশ পরিচিত মানবাধিকার কর্মী, যিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য জনাব নূর খান লিটন, আপনার বক্তব্য শুনে অসুস্থতার কথা বলেছেন। একইভাবে ডক্টর সাইমুম পারভেজ, যিনি বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত উপদেষ্টা, উনি বলেছেন যে একইভাবে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সংবাদের পত্রের প্রতিবেদন থেকে জানা গেছে। আমরা মাজুর আল মতিন, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলেছেন শফিক ভাই যে লেন্সে দেখলেন আসলে পৃথিবীকে, বাংলাদেশকে, আবু সাইদকে কিন্তু এই লেন্সেই পুলিশ দেখেছিল। জনাব শফিকুল আলম, আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে মানে আমরা সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা, কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার? না, আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি। এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি, এর আগেও আমার এইটা অবজারভেশন। আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন, তাহলে আপনার যেটা হয় যে একটা ডিস্টর্টেড রিপোর্ট আসার সম্ভাবনা থাকে। কেন পত্রিকার যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে, মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে। তো ডেডলাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে আপনার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেডলাইন নিয়ে কাজ না। তো একটা মার্ডার, এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে। তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেইলি স্টার দেখে নিচ্ছেন বা ঢাকা ট্রিবিউন বা আমার দেশ থেকে নিচ্ছেন, সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন। আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে ফান্ড মোবিলাইজ করে যেই সমস্ত হিউম্যান রাইটস এর যেগুলো ইনসিডেন্ট হচ্ছে, বড় বড় ইনসিডেন্ট, আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন, দেখেন। কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি পাচ্ছি। আপনার একটা উদাহরণ দেই, যে যারা মফস্বলের সাংবাদিক আছেন, হ্যাঁ, যারা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, তার কিন্তু আপনি ভালোই জানেন তার 10টা আইডেন্টিটি থাকে। হ্যাঁ, সে একই ধারে সে সাংবাদিক, একই ধারে সে পলিটিক্যাল পার্টির সে লিডার, একই সাথে সে স্কুলের টিচার, একই সাথে সে বিজনেসম্যান, একই সাথে সে নানাবিধ কালচারাল অর্গানাইজেশনে সে থাকে। যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোন টার্গেটের শিকার হন বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হন, কোনো কেউ যদি থ্রেট করেন, তো এইটাকে অনেকে যে এই সাংবাদিক থ্রেট পেয়েছেন। আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন, নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন, বা ওনারও এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসছে 496 জন সাংবাদিক থ্রেট পেয়েছে বা হ্যারাসমেন্ট করা হয়েছে বা থ্রেট পেয়েছে। আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক, এই হিউম্যান রাইটস গ্রুপগুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেটটাকে বাছা, উনি কি কারণে ওনার প্রতি থ্রেটটা আসলো। না হলে হয় কি বাইরে একটা ডিস্টর্টেড পিকচার যায়, এই ডিস্টর্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে এক ধরনের বাজে একটা ইমপ্রেশন তৈরি হয়। এই কথা আপনি ঠিকই বলছেন যে কিন্তু আমরা কিন্তু যখন থেকে বাংলাদেশে মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করতেছে কিনা। কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারই কিন্তু নিজস্ব রেপোর্টিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খোঁজ খবর নিয়ে থাকেন। তো আপনি যেরকমটা বলছেন যে হয়তো তাদের না তাদের এটা প্রাইমারি সোর্স হয়তো নিউজ পেপার সঠিক ভাই, কিন্তু প্রাইমারি সোর্স তো নিউজ কাজ করেছে, আইন ও সালিশ কেন্দ্র বেশ কিছু কাজ করেছে, বাট ইনক্রিজিংলি আমরা ট্রেন্ড দেখছি, মেবি এখন গ্লোবাল ফান্ডিংটা কম, ফলে ইনক্রিজিংলি ট্রেন্ড আমরা দেখছি যে নিউজ পেপার, আপনি নিজেই দেখেন নিউজ পেপার 8টা নিউজ পেপার মনিটর করে এটা পাওয়া গেছে। এতে হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা আসে না, এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি। কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পারসেপশনের উপরও। আমরা যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দেই, তাহলে কিন্তু আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন, একজন রাজনীতিবিদ রয়েছেন।
এটা তো হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের 11 মাস, 11.5 মাস, 14 মাস, এখন 14 মাস, রাইট, তাদের জামিন হয় না। এটা তো হইতেছে তো শফিক ভাই। মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা করে, সাংবাদিককে কি তার সাংবাদিকতার জন্যই কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছেন, এটা তো পুলিশ বলবে। পুলিশের সেই ইখতিয়ার আছে এবং পুলিশ এটা নিয়ে অনেক বলছেও। আর কিছু কিছু কেস যেগুলো জামিনের আসছে, যে জামিন পাচ্ছেন না, বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন। এবং আবারও বলি, এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি। মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন। তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই। সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনে 173 কি জন্য সিআরপিসির 173-এর আমরা আরেকটা সি বা 3 একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায়। এবং এর জন্য আমার মনে হয় 40-50 জনের এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে। এটা নিয়ে তো কাজ হচ্ছে না। কিন্তু জনাব শফিকুল আলম, আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি, যে আপনি আসলে এই 3 দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন। এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই, সেইটা কি আমরা এটা নিতে পারবো? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে, মানে সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে। কারণ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে না, এটা আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন। সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান, আপনারা রিপোর্ট করেন। আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন, যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে, তাদের ফ্যামিলিগুলো এই মামলাগুলো করেছে। এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজে আমি যদি আপনার সাথে কথা বলা তো আনন্দদায়ক। আমি নিজে যদি নাম বলি, যে ধরেন 71 টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা, তাদের 14 মাস বা 15 মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা, খুনের মামলা? এটাকে আপনি দেখেন না, এটা তো এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন, আমরা তো দেই নাই, ইন্ডিভিজুয়াল দিয়েছে। আপনি জান মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয়। বা কয়েকদিন আগে যে এই যে মঞ্জুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, আপনার বন্ধুই হবেন হয়তো বা আপনার সমবয়সী আমাদের, তো কার্জন আমার বন্ধু না, কার্জনের বিষয়ে আমি অত ভালো জানি না। আচ্ছা, উনি এটা জানি যে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আগের গভর্নমেন্টের খুব ক্লোজ ছিলেন, এটা জানি। মানে আগের গভর্নমেন্টের ক্লোজ ছিলেন, সে ঠিক আছে, মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে প্রসিডিংস এর কারণ হইতে পারে না। বাট আমরা তো এটা বলছিও না। তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সে অনুযায়ী তারা চার্জ এনেছে। ওকে, মানে সে অনুযায়ী তারা, আপনি মনে করছেন সরকারের মধ্যে থেকে কোনো মানে প্রভাব বিস্তার করা বা আদালত মানে কে বলে দেওয়া, সেটা আপনি আমাদের মাননীয় ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন, বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনারা। আমি সুপার জানি এগুলো বিষয়ে সরকার ইনফ্লুয়েন্স করে না। আচ্ছা, এগুলির ভিতরে সরকার ইনফ্লুয়েন্স করে না। তো আমরা তাহলে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু একটু বলতে চাই যে আপনি কি মনে করেন যে মানে আমরা যদি এটা এখন ইনভেস্টিগেট করে দেখতে চাই যে সরকার আসলে ইনফ্লুয়েন্স করতেছে বা করতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিলেন যে আমরা ল অ্যাডভাইজারকে জানতে চাইতে পারি। তো ল অ্যাডভাইজার কাছে জানতে চাইলে ল অ্যাডভাইজার বলতেছেন যে না, এটা করতেছেন না। কিন্তু আমরা মানে আর কি করতে পারি? আপনি আমাদেরকে একটু বলবেন যে এটার মধ্যে থেকে আমরা কি ইনভেস্টিগেট করলে বা কি করলে আমরা জানতে পারবো। কারণ আমি আমার জায়গাটা বলি, কারণ আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না, যেখানে জামিন পাওয়া তার অধিকার। জামিন কেন দিতেছে না? কোর্ট বলে ভয় পাচ্ছে। এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না। কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক। আমি এটা চিফ জাস্টিস সাবেক, তার ক্ষেত্রেও এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার, সংবিধানের ওথকে এটা করার। আমরা কি করতে পারি এটা যদি একটু বলতেন, যে মানে এইটার মধ্যে থেকে ইনভেস্টিগেশনটা কি করব? মানে আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন না। আমরা এটা আদালতে বসে থেকে শুনতেছি যে না, একটা মানুষ যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে, অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না দিতে পারেন। এটা কোর্ট আপনাদেরকে বলবে, বা আমি তো বললাম এটা ল মিনিস্ট্রি বলবে। ওকে, এটা ল মিনিস্ট্রি বলবে।